চোখের এমন একটি রোগ যেটি আপনাকে ধীরে ধীরে অন্ধত্বের দিকে ঠেলে দিতে পারে। এমনকি কিছু কিছু লক্ষণ প্রকাশ পেলেও অধিকাংশ সময় এর কোনো লক্ষণ প্রকাশ পায় না। দর্শক, সময়ের এই বিশেষ আয়োজনে আজকে আমরা তেমনই একটি চোখের রোগ নিয়ে কথা বলবো। সঙ্গে আছি আমি মনির হোসেন এবং আমার সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। স্যার, আপনাকে স্বাগত। হ্যাঁ, তোমাকেও স্বাগত, আর একই সঙ্গে দর্শকদেরও স্বাগতম। স্যার, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আজকে একটি চোখের যে বিশেষ রোগ নিয়ে কথা বলছি। যদি এই রোগটা নিয়ে আপনার কাছে জানতে চাই যে কি এমন রোগ যেটি অন্ধত্বের দিকে ঠেলে দিচ্ছে আমাদেরকে ধীরে ধীরে? এই মানুষের চোখের অন্ধত্বের অনেকগুলো কারণ আছে। তাহলে সারা পৃথিবীতে যে সমস্ত রোগে মানুষ অন্ধ হয় তার প্রধানতম অন্ধ কারণ হচ্ছে ক্যাটারাক্ট বা ছানি। জি। তবে ছানি হচ্ছে পরিবর্তনযোগ্য বা রিভার্সেবল, বা এখানে আবার আমি ছানির চিকিৎসা করলে আবার ভালো হয়ে যায়, এরকমই মানে রিভার্সেবল ব্লাইন্ডনেস বলি। আচ্ছা। অর্থাৎ ছানির কারণে বেশি লোক অন্ধ হয়, তবে ছানি চিকিৎসা করে নিরাময় করা যায়। আর দ্বিতীয় প্রধান অন্ধত্বের কারণ হচ্ছে গ্লোকোমা। আচ্ছা। কিন্তু গ্লোকোমার অন্ধত্ব চিকিৎসা করে ফেরত আনা যায় না। আচ্ছা। ইরিভার্সিবল ব্লাইন্ডনেস, সো ওয়ান্স গন তো গন। তো এই জন্যে গ্লোকোমা রোগ নিয়ে অনেক আমাদের সচেতনতামূলক কথা বলতে হয়, কারণ ছানি তো নিজেই বুঝতে পারে, রুগী দেখতে পায় না, আচ্ছা চলে আসলে পরে আমরা চিকিৎসা করলাম। আচ্ছা। কিন্তু গ্লোকোমা রোগের ক্ষেত্রে যেটা হয় যে পেশেন্ট বুঝতে পারে না, প্রথম দিকে কিছু বুঝতে পারে না, যখন বুঝতে পারে তখন অলরেডি আর কিছুই করার নেই অবস্থার মতো হয়ে যায় প্রায়, বা আমরা বড় ধরনের ক্ষয়ক্ষতি মানে হয়ে যাওয়ার পরে রুগী নিজে বুঝতে পারে। এই কারণে গ্লোকোমা নিয়ে সবসময় আমরা বেশি কথা বলি যে লোকেরা যেন এটা সচেতন থাকে। তাহলে কি করবে? এই যে বুঝতে পারছে না, একেবারেই কি বুঝতে পারবে না যে আমার চোখে এই সমস্যা হচ্ছে? হ্যাঁ, গ্লোকোমা আসলে একটা গ্রুপ অফ ডিজিজ। তো এই রোগটাতে কি হয় আগে বলি। এই রোগে চোখের আমরা যে দৃষ্টিশক্তিটা কমে কিভাবে, আমরা যেমন দূরে দেখতে পাই, রাইট, সবাই আমরা দূরে দেখতে পাচ্ছি, আর চার তারাও দেখতে পাই, ফাইন, কিন্তু পাশে কতটুকু দেখতে পাই এটা নিয়ে আমরা খুব একটা কনসার্ন থাকি না। কিন্তু ন্যাচারালি আমরা পাশে অনেকখানি জায়গা দেখতে পাই। যেমন আমি স্টেডিয়ামে বসে খেলা দেখছি, তাহলে অনেকখানি একবারে দেখতে পাই। আগেকার যে ছোট টিভিগুলো ছিল মনে আছে, স্কোয়ার টাইপের, তখন কিন্তু পুরো স্টেডিয়ামের ছবিটা আসতো না। এমনকি এখনকে যে বড় যে ফিল্মের যে ছবির পুরোটা ছবি আসতো না, মাঝখান থেকে দেখা যাইতো। তো তারপরে এগুলোর চিন্তা করে মানুষের যে ভিজুয়াল ফিল্ড, যে যতখানি এরিয়া আমরা একসাথে দেখতে পাই, তার উপরেই চিন্তা করে কিন্তু এখনকার যে ওয়াইড ফিল্ড যে টিভি স্ক্রিনগুলো যে রেশিওগুলো আসছে, কিন্তু এই হিসাব করে আসছে। এই যে আমরা রেকর্ডিং এ না 15:9 ইয়ে থাকে, মানে যে রেশিও থাকে, এরিয়া থাকে, আমাদের একবারে কতটুকু দেখতে পাই। তো গ্লোকোমায় কি হয়, এটা পাশের থেকে কমতে থাকে। আচ্ছা, আস্তে আস্তে কমতে থাকে। এটা মানুষ খেয়াল করে না, কারণ যেটা দেখতে চাই সেদিকে তাকালেই দেখতে পাচ্ছি, যে কারণে এটা অ্যাওয়ারনেসটা আসে না। আর এই গ্লোকোমা রোগ একটা রোগ না, আসলে এই গ্রুপের ভিতরে আরও 4-5 রকমের মানে বৈশিষ্ট্য আছে। এই সব মিলিয়ে মানে অনেকগুলো রোগ একসঙ্গে করে আমরা গ্লোকোমা বলি, কিন্তু এর অনেক টাইপ আছে। তো সবচেয়ে খারাপটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, যেটাতে আসলে ওই পকেট মারের মতো আস্তে করে চুরি করে নিয়ে যায়, কিন্তু বোঝা যায় না। এইটা যে বোঝা যায় না, চোখে কোনো ব্যথা হয় না, পানি পড়ে না, তাহলে রুগীরা বুঝবে কী করে? হ্যাঁ জি, দুনিয়া ভরে সবাইকে সবার চোখ পরীক্ষা করতে হবে, এটাও তো একটা কঠিন কাজ। তো এই জন্যে আমরা একটা মানে সারা বিশ্বে তো এই গ্লোকোমা নিয়ে অনেক সার্ভে আছে, অনেক স্ট্যাটিস্টিক্যাল ডাটা আছে। আর আমাদের দেশেও আমরা বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির পক্ষ থেকে, আমি বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির সেক্রেটারি জেনারেল এই সেশনে, তো আমরা এটা থেকে 2021 সাল থেকে 23 সাল পর্যন্ত সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশব্যাপী একটা সার্ভে করি যে বাংলাদেশে গ্লোকোমা রোগী কাদের আছে, কোন বয়সের রোগীদের আছে এবং তাদের মাত্রাটা কেমন, বা কারা চিকিৎসা পাচ্ছে কারা পাচ্ছে না। তা ওই সার্ভের আরও ডিটেলস হয়তো পরে বলবো। এই সার্ভে অনুযায়ী আমরা দেখছি যে বাংলাদেশে 35 বছরের বয়সের ঊর্ধ্বে যারা আছে তাদের মধ্যে 4% লোক, 4%, শতকরা 4 জন গ্লোকোমা রোগে আক্রান্ত, এবং 10% মানুষ গ্লোকোমা রোগের সম্ভাবনা আছে। অর্থাৎ তাদের চোখে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা গ্লোকোমা রোগের সঙ্গে মিলে যায়, যাদের কেউ হয়তো ভবিষ্যতে গ্লোকোমা হতে পারে তাদের। তো এখন এই যে এত পরিমাণ রুগী আছে, তাহলে তাদের রুগীদের তো বাড়ি গিয়ে আমরা চিকিৎসা করতে পারবো না, যদিও সার্ভেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে করেছি। ফলে হবে কি যে সব রুগীদেরকে আমরা এটা বলি যে যারা মানে যাদের বয়স 35-এর উপরে, তারা যেন কমপক্ষে বছরে একবার চোখের ডাক্তারের কাছে চোখ দেখায়, অসুবিধা হোক বা না হোক, এবং তারা বলবে, ডাক্তারকে নিজে থেকে বলবেন যে আমার একটু গ্লোকোমা আছে কিনা একটু দেখে দেন। কেন বলি, আসলে যদি আপনারা বলবেন যে এটা ডাক্তারেরই দায়িত্ব খুঁজে বের করার,
তারপরে আমরা নানান কাজের ব্যস্ততায় আর যেসব ব্যাপারে রুগীর ইন্টারেস্ট নাই সেই ব্যাপারটা আমাদের বেশি ইন্টারেস্ট দেখানোটা ঠিক ভালো দেখা যায় না আর কি। ভালো দেখা যায় না, সমাজে নানান কথা চালু আছে তো, জি ডাক্তারদের নৈতিকতা নিয়ে পয়সা কড়ি নিয়ে নানান কথা আছে, সেদিকে এখন না যাই। কিন্তু এই জন্য আমরাও আগ বাড়িয়ে খুব বেশি কিছু বলতে চাই না। আচ্ছা, কিন্তু রুগী যদি নিজে থেকে বলে যে আমার গ্লোকোমা আছে কিনা এটা একটু আমাকে পরীক্ষা করে দেন, তাহলে অবশ্যই সেই ডাক্তার তাকে একটু ডিপলি গ্লোকোমার অ্যাঙ্গেলে একটু আবার করে দেখা। আচ্ছা, এই সচেতনতার জন্য আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? আসলে একদম ঠিক বলেছেন, সচেতনার জন্যই আসলে এই যে আজকের প্রোগ্রামটা, এটাও বলবো যে সময় টিভি আমাদের পক্ষ থেকেই উদ্যোগটা নিল, মানে সমাজের পক্ষ থেকে উদ্যোগটা নিল। এরকম যদি আমরা উদ্যোগ নেই মানে বিভিন্ন মানে কর্নার থেকে, সেটা তো হতেই পারে। আর বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির পক্ষ থেকে আমরা যেটা করি, ওয়ার্ল্ড গ্লোকোমা অ্যাসোসিয়েশন আছে, তার আলোকে 9 তারিখ থেকে 25 তারিখ প্রত্যেক বছর মার্চের এই প্রথম দিকেই আমাদের ডেটটা থাকে, 9 থেকে 16 তারিখ, এবার 9 থেকে 15, গত বছর ছিল 10 থেকে 16, এরকম কিছু সামান্য কম বেশি থাকে। মার্চের এই দ্বিতীয় সপ্তাহে এই ওয়ার্ল্ড গ্লোকোমা উইক বা বিশ্ব গ্লোকোমা সপ্তাহ আমরা পালন করি। এবং এই বছরে এইটার প্রতিপাদ্য হচ্ছে বা থিম বা স্লোগান যে একসাথে হাত ধরি গ্লোকোমা মুক্ত বিশ্ব গড়ি, এটা বাংলায় আমরা অনুবাদ করেছি। তো এইটার আলোকে আমরা কী করছি, এই পুরো সপ্তাহ জুড়ে দেশের যতগুলো বড় বড় ইনস্টিটিউট আছে, ছোট বড় প্রাইভেট সব মিলিয়ে প্রায় 80টা জায়গায় এই এক সপ্তাহে গ্লোকোমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে, অর্থাৎ সচেতনতামূলক সেমিনার, সিম্পোজিয়াম। এমনকি অন্য ডাক্তারদের মধ্যেও এটা নিয়ে সচেতন তেমন নাই, চোখের ডাক্তারদের মধ্যে তো আছে, কিন্তু অন্য ডাক্তাররা আছে না, তাদের কাছে তো রুগীরা যায়, তারা তো বলবে। তো এই জন্য ডাক্তারদেরকে নিয়ে প্রোগ্রাম বা রুগীদেরকে নিয়ে প্রোগ্রাম, যেখানে যেভাবে র্যালি, সিম্পোজিয়াম আর অনলাইনে কিছু প্রোগ্রাম করার আমরা এবার উদ্যোগ নিয়েছি, যে মানে কিছু ভিডিও আমরা সব মহলে সব মহল যাতে একসাথে সচেতন হতে পারে। এখন মানুষ অনলাইনে থাকে বেশি, সুতরাং টিভির প্রোগ্রামের পাশাপাশি অনলাইনের প্রোগ্রাম থাকবে, পত্রিকায় লেখালেখি আছে। তো এই প্রোগ্রামটা আমরা সারা দেশে আমাদের নিজস্ব মানে স্যার, যদি একদম রোগীদের কাছে যেতে চাই, যে রোগীরা আসলে যেহেতু বুঝতে পারে না কখন গ্লুকোমা হচ্ছে বা কেন হচ্ছে, কিন্তু আগে কি ধরনের সচেতনতা অবলম্বন করলে তারা বাঁচতে পারবে? না, তেমন কিছু নেই আসলে। যেটা হচ্ছে, যাদের পরিবারে গ্লোকোমার ইতিহাস আছে, যে আমার বাবার আছে বা মায়ের আছে, ভাইয়ের আছে, তারা অবশ্যই বছর বছর চেক করাবেন। আচ্ছা, এটাই সচেতনতা। যারা গ্লোকোমার ওষুধ দেন অলরেডি রোগী, তাদের জন্য সচেতনতা হলে কোনোভাবেই ওষুধ নিজে থেকে বন্ধ করবেন না। অবশ্যই তো এটা বন্ধ করে ফেলে অনেকে। আজকে সকালবেলা একজন আসছে, 1 মাস পরে দেখাতে বললাম, তো পরশু দিন ওষুধ বন্ধ করে আজকে আসছে, যে ওষুধ তো শেষ হয়ে গেছে, ভাবছে যাবো নতুন ওষুধ দিবে কিনা, তাই আর কিনে নাই। কথা ঠিক আছে, ওষুধের দাম তো অনেক, কিন্তু কথা হলো আজকে আমি বুঝবো কি, আবার সাপলুডু খেলার মতো ওই আবার এখান থেকে শুরু করতে হবে। তো যে টাকার অভাবে সে ওষুধ তো কিনে নাই, এখন 2বার দেখাতে গেলে, আসতে গেলে, যাইতে গেলে তার তো সেই খরচটাই বাড়লো। এই ধরনের কিছু অসুবিধা আছে। তবে যেটা হলো যে আমাদের সচেতনতা বাড়ানোর জন্য আসলে আমাদের দেশের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার যে অর্থনৈতিকটা, যে হেলথ ইকোনমিটা এরকম, যে মানুষকে নিজের পকেটের পয়সা খরচ করে মানে চিকিৎসা নিতে হয়। কোনো নিশ্চয়তা নাই যে কবে রোগ আসবে আর কবে তার জন্য কত টাকা জমা রাখবো, কোনো ইন্স্যুরেন্স সিস্টেমও চালু হয় নাই। আর চিকিৎসার ব্যয়ও নিয়ন্ত্রণের বাইরে প্রায় বলা যায়, নানাবিধ কারণে। এটা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখনও বাণিজ্যিক, এটা কারোর ব্যক্তিগত ইচ্ছার ব্যাপার না, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাই। এটা আপনি সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কিন্তু হয়ে আসছে, হ্যাঁ, এটা কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবেই রেজিস্ট্রিকৃত। শুধু চিকিৎসা বাণিজ্য বলে যে গালিগালাজ করা হয়, যে চিকিৎসাতে বাণিজ্য করার জন্যই লাইসেন্স নিতে হয়, এ তো লাইসেন্স ধরা বৈধ বাণিজ্য। তো এখন বাণিজ্যকে তো নিয়ন্ত্রণ করা খুব কঠিন, রোগকে নিয়ন্ত্রণ করা যায় না, যার ফলে নাভিশ্বাস উঠে যায় আমাদের জনগণের। কারণ গ্লোকোমার চোখে রোগের যে চিকিৎসাগুলো হয়, তার মধ্যে পরীক্ষাগুলো আমরা করি, এগুলো যথেষ্ট ব্যয়বহুল। একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এরকম একজন রুগী বা 2জন রুগী যদি পরিবারে থাকে, আরও তো অনেক ইস্যু আছে। এক রোগের জন্য যদি 2-3 মাস পরে 8-10 হাজার টাকা খরচ করতে হয়, খুব ভেরি ডিফিকাল্ট। তো এখন এগুলোর জন্য সরকারি ব্যবস্থাপনা আছে, ঠিক আছে, কিন্তু সেগুলো তো পর্যাপ্ত পরিমাণে সেগুলোর ব্যবহার হচ্ছে কিনা এবং সেগুলো একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারা যাচ্ছে কিনা, তার অনেক লিমিটেশন আমাদের আছে। সেটা হয়তো আমার পক্ষ থেকে বেশি বলার সুযোগ নাই, কারণ এর জন্য সরকারের বড় বড় মহল আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে। আমরা যেটা আমাদের ব্যক্তিগত পর্যায়ে বা প্রাইভেট পর্যায়ে যারা আমরা কাজ করি, তা আমরা যেটা করি, প্রত্যেক রুগী যে কারণেই আসুক না কেন, একটা চশমা নিতে আসছে, একটু চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, চুলকায়, যাই কিছু আসুক না কেন, আমরা গ্লোকোমার বিষয়টা তাকে চেক করে দেখি। কি দেখি? চোখের প্রেশারটা দেখি। চোখের ভিতরে একটা প্রেশার আছে, এই প্রেশারটাকে আমরা মাপি। আচ্ছা, চোখের ভিতরে রেটিনা দেখি এবং অপটিক নার্ভ, যেটা দিয়ে চোখের সঙ্গে ব্রেনের যে কানেকশন, এই অপটিক নার্ভের মুখটা আমরা বা গোড়াটা দেখতে পাই। এই দেখি যে ওটা গ্লোকোমার মতো দেখতে কিনা। যদি গ্লোকোমার মতো দেখতে হয়, তাহলে তখন কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, যে তার গ্লোকোমা আছে কিনা চেক করে দেখি। এইভাবে করে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি। কিছু আমাদের কিছু লিফলেট বা ফ্লাইয়ার থাকে, আমরা রোগীদেরকে দিয়ে দিই।
আমাদের অনলাইনে কিছু অ্যাক্টিভিটিস আছে, ইউটিউবে ভিডিও আছে, এগুলো দেখে তার তারা আসলে লিঙ্কটাও দিয়ে দিই। সচেতন হয়। এই লিঙ্কটাও দিয়ে দিই যে আপনি এটা বাড়িতে বসে দেখবেন, সবাইকে দেখাবেন। তাহলে এইভাবে যতটুকু কিছুটা পারা যায় সচেতন লোকজন যাতে হবে। স্যার, সচেতন হয়। যদি আসি বয়স নিয়ে, আপনি বলছিলেন যে 35 বছরের পরে সবাইকে একবার করে টেস্ট করা উচিত প্রতি বছরে। সেক্ষেত্রে আসলে কোন বয়সের রোগীরা মানে ঝুঁকিতে বেশি থাকেন? হ্যাঁ, ওই যে বললাম এর পরে ঝুঁকিতে আছে বলেই 35-এর পরে আমরা বলি। আমাদের দেশ হিসেবে, পশ্চিমা দেশে ওরা 40-এর কথা বলে। তা আমাদের যেহেতু একটু আমাদের আর্লি অ্যাডাল্টহুড আসে, আমাদের লাইফ স্প্যান পশ্চিমাদের চেয়ে একটু কম, সে কারণে আমরা 35 থেকেই আমরা ডিসাইড করছি, 35 থেকে আমরা ক্যালকুলেশন করি। এবারেও গ্লোকোমা যে শুধু বয়স হলে হবে তা না, তার আগের গ্লোকোমা বয়স, এমনকি জন্মগত গ্লোকোমা আছে। আচ্ছা, যারা একদম মায়ের পেট থেকে গ্লোকোমা নিয়েই আসে। আমরা গত রবিবারে বোধহয় অপারেশন করলাম একটা বাচ্চার, খুবই মানে প্যাথেটিক। ও একদম জন্ম 12 দিন বয়স। আচ্ছা, ও আমার কাছে এসে দেখাইছে 11 দিন বয়সে ওর একটা চোখ বড় হয়ে গেছে, যেমন বেলুনের মতো। ভিতরে যদি চাপ বেশি থাকে তাই বেলুন ফুলে বড় হয়। তো বড়দের ক্ষেত্রে আর চোখ বড় হয় না, চোখটা শেপ সাইজ টাইট হয়ে যায়, ভিতরে নার্ভ ক্ষতি হয়। আর ছোটো বাচ্চা তো সব নরম, ওর ভিতরে প্রেশার বাড়তেছে, জন্মগত ত্রুটি ওটা, ওর চোখটা বড় হয়ে যাচ্ছে, একদম ফুলে উঠছে। আর আরেকটা চোখেও প্রেশার বেশি, ওটা এখনও ফুলেনি। তো আমরা ওই 12 দিনের শিশুকেই আমরা অপারেশন করেছি। অপারেশন সাকসেসফুল হয়েছে মাশাআল্লাহ, প্রেশার কমে গেছে। তো এখন এটা নিয়ে আমাদের, এখন ও তো কিছু বলতে পারবে না, আমরাও আর সব কিছু দেখতে পারবো না। অতটুকু ছোট বাচ্চা, সবসময় তো আমাদের সব মেশিন দিয়ে দেখা যায় না, দেখতে গেলে অজ্ঞান করে দেখতে হয়। তো ওকে আবার আমরা 1 মাস পরে আবার দেখব পরবর্তী স্টেপে। সেক্ষেত্রে স্যার, যে জন্মগত হচ্ছে কিংবা শিশুদের হচ্ছে, এর আসলে কোনো কারণ আছে কিনা? সেই এটা জেনেটিক কারণ, এটা জেনেটিক কারণ, এটা কারোর মা বাবার দোষও না, বা ওই মোবাইল টোবাইল দেখারও কোনো ব্যাপার স্যাপার আসলে না। তা অনেক সময় আমাদের দেশে একটু এখনও গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় ট্যাবু আছে যে বাচ্চার কোনো রোগ হলে মায়েরই দোষ দেয় সবাই, যে মায়ের থেকে পাইছে। তো এটা আসলে তা না, এটা এমনকি মানে বাবা, চাচা, মামা যে কোনো জায়গা থেকে আসতে পারে, এমনকি কোনো হিস্ট্রি তেমন পাওয়া নাও যেতে পারে। আচ্ছা, বা এমন হয়তো 3 পুরুষ আগে কারো ছিল, সেটা জেনেটিক্যালি পরবর্তী আবার প্রকাশ পাইছে। সুতরাং এখানে কাউকে দোষারোপ করার কিছু নেই। কিন্তু রোগ হলে তো চিকিৎসা আছে। গ্লোকোমার যেমন বাচ্চার জন্য অপারেশনই চিকিৎসা, বাচ্চাদের ওষুধে ভালো হয় না। আবার আরেক ধরনের গ্লোকোমা আছে, যারা এই 4, 5, 6 বছর, 7 বছর, 8 বছর বাচ্চাদের আমরা পাই, সেটাও খুব প্যাথেটিক। সেটা হচ্ছে যে যাদের অ্যালার্জির সমস্যা থাকে প্রচুর, তখন হয় কি ওই যে অ্যালার্জি চিকিৎসার জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করতে হয়। আমরা করলে পরে তাড়াতাড়ি অ্যালার্জি কমে যায়। তাই কমে গেল, চুলকায়, লাল হয়, খুব প্রচণ্ড, চোখে ঘায়ের মতো হয়ে গেছে। এই যে অ্যালার্জির জন্য ওষুধ দিলাম, তো ডাক্তার আসলে, রুগী আসলো, আমরা দিলাম, রুগী দেখলো, বাড়ি গিয়ে একই ওষুধই তো দেয়, আবার গেলে তো ওইটাই দেয়, আবার গেলে ওইটাই দেয়। এত দূর তো, বিশেষ করে গ্রামে গঞ্জে অনেক দূরে যারা বাস করে, তো তাদের তো মানে অনেক মাঠঘাট, শহরে নয় কাছাকাছি রিক্সা করে আসলাম, ডাক্তার দেখালাম। কিন্তু দেখা যাচ্ছে যে একটা উপজেলার মানে প্রান্তিক জায়গায় বাস করে, তার উপজেলা লেভেলে এসে একজন ডাক্তার দেখা যায়। জেলা শহরে তো প্রশ্নই আসে না, আসতে তারা তো মানে অনেক দূর আসতে হয়, অনেক পয়সা খরচ করা হয়, পথে ঘাটে পয়সা খরচ হয়ে যায়, ঘর বাড়ি ফেলে আসতে হয়। তো এরকম একটা অবস্থাতে যখন আসে, তখন ওই বারে বারে দেখা যায় কাছাকাছি ওষুধ দিচ্ছে, তখন গ্রামে গিয়ে বাড়ি থেকে ওই গ্রামে ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে দেয়। যেহেতু এই ব্যাপারে কোনো রেস্ট্রিকশন থাকলেও মানা হয় না, আর রেস্ট্রিকশন যতটুকু আছে সরকারি পর্যায়ে প্রচারণে অ্যান্টিবায়োটিক নিয়ে আসে। কারণ অন্যান্য সারা দেশের সার্বিক চিকিৎসা যদি বলি, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হয় সবচেয়ে বেশি, স্টেরয়েড তেমন ব্যবহার হয় না অন্যান্য সাবজেক্টে, এই জন্য এটা আলোচনা বেশি আসে না। কিন্তু চোখের ক্ষেত্রে স্টেরয়েড প্রচুর ব্যবহার করি আমরা, আর স্টেরয়েড ব্যবহার করে ওই অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে অন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে স্যার, এই যে ফার্মেসি থেকে কোনো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নেওয়াটা, এটা কতটা ঝুঁকিতে ফেলছে আমাদেরকে দিন দিন? পুরোপুরি ঝুঁকির মধ্যে। ওষুধের গায়ে তো লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ওটা তো সব থাকে, চিকিৎসক, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবহার পরামর্শ ছাড়া না। আমাদের প্রায় 18টা ওষুধ আছে যেটা কিন্তু আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যায়। সেগুলোকে বলে আমরা ওটিসি ড্রাগ। যেমন ওলোপ্যাটাডিন গ্রুপের ড্রাগ অ্যালার্জির জন্য, এটা ওটিসি ড্রাগ, এটার কোনো সাইড এফেক্ট নেই, এটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও মানুষ সরাসরি কিনে চোখে দিতে পারে। যেমন প্যারাসিটামল আমরা খাই, এটা কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও খাওয়া যেতে পারে। এরকম কিন্তু ভিটামিন জাতীয় কিছু কিছু ওষুধ আছে, এরকম কিছু ওষুধ আছে যেটা কিন্তু আমরা চিকিৎসকের পরামর্শের ক্ষেত্রে নিতে পারি। কিন্তু আমাদের বললাম যে টোটাল হেলথ ইকোনমিটাই এমনভাবে দাঁড়িয়ে আছে যে একজন ওষুধের উপরে যদি যত নিয়ন্ত্রণ দেয়, একজন ওষুধের দোকানদার, সে ধরেন প্রান্তিক লেভেলে একটা উপজেলায় একটা ওষুধের দোকান আছে, বা গ্রামের হাট বাজারের দোকান, ও তো কোম্পানির কাছ থেকে ওষুধ কিনে নিয়ে বিক্রি করে। আচ্ছা, কিনে নিয়ে ওর যদি বিক্রি না হয়, তাহলে ডেট এক্সপায়ার হয়ে গেলে তার এই যে লসটাকে পূরণ করে দিবে, এর কোনো ইন্স্যুরেন্স কোথাও নাই যে তার এই ডেট এক্সপায়ার হয়ে গেলে ওষুধটার কি হবে। যদি আইন করে দেয় যে না কোম্পানি ফেরত নিয়ে নেবে, কোম্পানি তখন কার কাছে দিবে? এটা তো কনজিউমেবল প্রোডাক্ট না,
এটা তো কনজিউমেবল প্রোডাক্ট না, ঠিক আছে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় 50% প্রাইসে ছেড়ে দিলাম, সবাই কিনে নিয়ে গেল। ফলে এই যে ওষুধ ব্যবস্থাপনা, ওষুধের পিছনের যে ইকোনমি এবং এই যে ওষুধের দাম কমানো যাবে তবে অনেকেই বলে, কিন্তু আসলে শেষ পর্যন্ত শেষ রেজাল্টটা কার ঘাড়ে পড়তে হবে? কেউ তো দায়িত্ব নিচ্ছে না। দায়িত্বটা কীভাবে নেবে সেটা হয়তো নীতি নির্ধারণরা ঠিক করবে। আমি একজন চিকিৎসক, আমি তো সর্ববিষয়ে বিশারদ হতে পারবো যদি না। এবার গ্লুকোমাতেই আসি, যে গ্লুকোমার চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আসি, যে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে আমাদের দেশে? গ্লুকোমার প্রাথমিক চিকিৎসাই হচ্ছে প্রথম শুরুটা করবো আমরা ওষুধ দিয়ে, ড্রপ দিয়ে। আমরা 3 থেকে 4 রকম বা 5 রকম পর্যন্ত ড্রপের ওষুধ আছে, সেটা আমরা চোখে প্রয়োগ করি, দিলে চোখের প্রেশারটা কন্ট্রোল থাকে, কিছুদিন পরে পরে চেক করি আবার। আর এরপরের গ্লুকোমার আর চিকিৎসা হচ্ছে যদি লেজারের কিছু অপশন আছে, 3-4 রকমের লেজার আছে, এসএলটি আছে, ইয়াগ লেজার আছে, তারপরে ডিএলসিপি আছে, থার্মোসাইক্লো লেজার আছে। এই লেজারগুলো করা হয় একটা বিকল্প হিসেবে, মানে ওষুধের মাত্রা কমানোর জন্য, চাপ কমানোর জন্য লেজার করলে কিছুটা মানে কম সাপোর্ট হয় আর কি, একদম কিউরেটিভ না। গ্লুকোমা কখনো পুরোপুরি ভালো করা যায় না, ওকে নিয়ন্ত্রণ রাখা যায়। তো ওষুধ তো রেগুলার দেওয়া একটু মুশকিল হয় কারো কারো, অনেকের ওষুধের রিয়াকশন হয়, অ্যালার্জি হয়, তখন আমরা লেজারের দিকেই যাই। আর দ্বিতীয়ত হচ্ছে এরপরে যদি এটা কভার না করে তাহলে আমরা অপারেশনের লাইনে চলে যেতে হয়। অপারেশনের মধ্যে আমাদের ট্রেডিশনালি আমরা ট্রাবেকুলেক্টমি অপারেশন করি। বাংলাদেশের জন্য অর্থ কড়ির দিক থেকে চিন্তা করলে লাক্সই প্রযুক্তি বা ব্যয় সাশ্রয়ী হলো এই ট্রাবেকুলেক্টমি অপারেশন করা, গ্লুকোমার অপারেশন, এক ধরনের ড্রেনেজ অপারেশন। আর এর সঙ্গে এটাকে আরও এখন ইমপ্রুভ হয়েছে, আমরা বিভিন্ন ডিভাইস ইমপ্লান্ট করতে পারি। বিশেষ করে গ্লুকোমার ইয়ের ভিতরে অনেকগুলো ডিভাইস আজকাল লাগানোর মানে চলে আসছে, কিন্তু এগুলো খুব এক্সপেন্সিভ। বাংলাদেশে আমরা 1-2টা ব্যবহার করতে পারি, মানে অনুমোদিত আছে গভর্নমেন্টের থেকে। আর এর বাইরে বেশিরভাগই গভর্নমেন্টের অনুমোদন নাই, অনুমোদন কতদিন হবে কোনোদিন জানি না। কারণ কি ওই সারা বছরে 1-2-3টা ব্যবহার হবে, আবার সেই ওই প্রক্রিয়ার মধ্যে চলে যায়। আমাদের যেই চিকিৎসা ব্যবস্থা আছে, এই ব্যবস্থায় কি গ্লুকোমার চিকিৎসা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, আমরা তো করছি। গ্লুকোমা নিয়ে আমরা যতই ভয় দেখাই না কেন, ভয় বেশি পাবেন না। গ্লুকোমা যদি আপনি চিকিৎসা করেন, চিকিৎসকের আওতায় থাকেন বা নজরদারিতে থাকেন, গ্লুকোমা নিয়ন্ত্রণ করা যায়। গ্লুকোমা একবার ধরা পড়ছে মানে আপনি ব্লাইন্ড হয়ে যাবেন এরকম মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গ্লুকোমা ধরা পড়ছে, ওকে ফাইন, এখন ওকে আমরা নিয়ন্ত্রণ করব, আপনি জীবনভর ভালো দেখবেন ইনশাল্লাহ। কিন্তু যদি গ্লুকোমা ধরা পড়ে এবং ধরা না পড়লে তো আপনি ধরা খেলেন, আর যদি মনে করেন ধরা পড়লো কিন্তু আপনি সচেতন হলেন না, গুরুত্ব দিলেন না, তাহলেও আপনি ধরা খেলেন। যদি গ্লুকোমা হয়ে গেল মানেই আপনি অন্ধ হয়ে যাবেন একদম, মানে এরকম মনে করার দরকার নেই। গ্লুকোমার চিকিৎসা আছে, চিকিৎসা আমরা নিব, এবং এই সব চিকিৎসাই সারা ওয়ার্ল্ড ওয়াইড 90% যা চিকিৎসা হয়, 95% চিকিৎসাই বাংলাদেশে হয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, একই সঙ্গে সময় টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, সময়ের এই বিশেষ আয়োজনে আমরা আজকে কথা বলেছি চোখের রোগ গ্লুকোমা নিয়ে। অর্থাৎ এই রোগকে নীরব ঘাতক বলা হয়, এবং কেন বলা হয় অবশ্যই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।